নিবেদন করব এবং যে বর্বরচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল কিছু দানব, সেই তাদের উদ্দেশ্যে ধিক্কার বর্ষণ করব। মানবজাতির ইতিহাসে বিজন সেতুর ঘটনা একটি বিরলতম ঘটনা, বলা যায় বিরলেরও বিরলতম। এই নৃশংস হত্যাকাণ্ড যেমন মানব ইতিহাসে একটি নৃশংসতার স্বাক্ষর রেখে গেছে, তেমনি আনন্দ মার্গ প্রচারক সংঘের ইতিহাসে মানবতা রক্ষার স্বার্থে চরম আত্মবলিদানের দিবস হিসেবে চিহ্নিত হয়েছে। সিপিএম কেড়েছিল তেজে জ্যোতিষ্মান, দয়া প্রেম ভক্তিতে বলবান ও বেগবান 17টি তাজা প্রাণ, কিন্তু পারেনি কেড়ে নিতে তাদের নীতি আদর্শ, তাদের প্রাণ দেবতাকে। তাই যেন আজও শুনতে পাই পরম পিতার উদ্দেশ্যে তারা বলছেন, হে প্রাণ দেবতা, তুমি মোরে অর্পিয়াছ যত অধিকার ভার, ক্ষুণ্ণ না করিয়া কভু কণা মাত্র তার, সম্পূর্ণ সঁপিয়া দিব তোমার চরণে, অকুণ্ঠিত রাখি তারে জীবনে মরণে। সত্যি তো, জীবন মরণকে পায়ের ভিত্ত করে, তুচ্ছ জ্ঞান করে তারা অকাতরে প্রাণ ঢেলে দিয়েছেন। তাদের উদ্দেশ্যেই আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করব, স্মৃতি তর্পণ করব। আর দানবের মূঢ় অপব্যয় যে ইতিহাসে নিষ্ফল আস্ফালন রেখে যায়, তার বিশ্লেষণ করে জনগণকে আমরা সরবে জানাবো এবং সেই নরপশুদের ধিক্কার জানাবো। এই সভায় প্রথম বক্তা হিসেবে আপনাদের সামনে সেদিনের ঘটনা, আনন্দমার্গের নীতি আদর্শের উপর ভিত্তি করে দাঁড়িয়ে যারা প্রাণ বলিদান দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেই নারকীয় ঘটনার বিশ্লেষণ করবেন আমাদের প্রণম্য আচার্য নির্মল শিবানন্দ অবধূত মহোদয়। নমস্কার। পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণ কমলে সাষ্টাঙ্গ প্রণাম। সপ্তদশ দধিচি যারা আজকে এখানে আমাদের সামনে, যাদের আমরা ফটো দেখছি, তারা আকাশের তারায় মিলিয়ে গেছেন। সেই দধিচিদের উদ্দেশ্যে আমার নিবেদন, তারা যেন চির শান্তিতে থাকে, তারা যেখানেই থাকুক তারা যেন শান্তিতে থাকুক, এই কামনা করি। উপস্থিত সন্ন্যাসী দাদা দিদি, মার্গী ভাই বোন, এছাড়াও সুধী দর্শকবৃন্দ, আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এবং যারা আমার এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সবার প্রতি সংগ্রামী অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের হেডিং হচ্ছে লাল সন্ত্রাসীদের কীর্তি। বন্ধুগণ, আপনারা জানেন আজ থেকে প্রায় 42 বছর আগে, অর্থাৎ 1982 সনের 30 এপ্রিল এই দিনটিতেই এই কল্যাণী তিলোত্তমার বুকে এক হত্যাকাণ্ড হয়েছিল, এক হত্যালীলা হয়েছিল। এটা আজকে এই বিজন সেতু বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে। আর আমরা তার প্রতি বছর এই স্মৃতি উদ্দেশ্যে আসি। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কারা করেছিল এই হত্যালীলা? বন্ধুগণ, এই হত্যালীলা
জন্য দায়ী লাল সন্ত্রাসীরা। শুনলে অবাক লাগে, এই হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে সকালবেলা মানুষ যখন প্রাতঃ ভ্রমণে যায়, বাজারে টুকিটাকি কিছু নিতে যায়, সেই মুহূর্তে কিছু দুষ্কৃতী বলবো না, যাদেরকে দিয়ে করানোর ব্যবস্থা করে দিয়েছিল এখান তো তৎকালীন জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার পুলিশ প্রশাসন। শুনলে অবাক লাগবে, ঢিল ছোড়া দূরত্বে কসবা থানা এখানের পুলিশ কিন্তু সেদিন কেন যে নীরব দর্শকের ভূমিকা করেছিল তার উত্তর সিপিএম নেতারাই বলতে পারবে। শুধু তাই নয়, এই হত্যালীলা ঘটানোর জন্য 3 মাস ধরে ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল। আর এই 3 মাস ধরে যখন ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে, কোথায় গেল জ্যোতি বসুর আইবি ডিপার্টমেন্ট, কোথায় গেল সিআইডি, কোথায় গেল গোয়েন্দা বিভাগ? স্বাভাবিকভাবেই প্রতিটা মানুষ নরনারী প্রশ্ন তুলবে। বন্ধুগণ, 1982 সনের 6 ফেব্রুয়ারি তিলজলার আরতি ইনস্টিটিউট হলে সিপিএম এর উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছিল। আর যে সভার ফেস্টুন ছিল, ফেস্টুনে লেখা ছিল আনন্দমার্গীদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সরব হন, তাদের এই সন্ত্রাসী কার্যক্রম রদ করুন, বন্ধ করুন। এই হেডিং দিয়ে সেই মঞ্চ আলোকিত করে বসেছিলেন তৎকালীন এই 24 পরগনার বিধায়ক শচীন সেন, এছাড়াও সিপিএম নেতৃবৃন্দের মধ্যে ক্ষুদিরাম ভট্টাচার্য, গঙ্গারাম লস্কর, সোমনাথ চ্যাটার্জি, সত্যসাধন বসু প্রমুখ আরো ছোট বড় অনেক সিপিএম নেতারা। তারাও এইখানে বলেছিল আনন্দমার্গীরা সন্ত্রাসবাদী, এই সন্ত্রাসবাদীদের যেভাবেই হোক দমন করতে হবে, রুখে দাঁড়াতে হবে। এইভাবেই একটা গুজব রটিয়ে, প্রোপাগান্ডা ছড়িয়ে, মিথ্যা অপপ্রচার করে 3 মাস ধরে 6 ফেব্রুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত অপপ্রচার করেছিল। কি অপপ্রচার? না, আনন্দমার্গীরা দেশের শত্রু, আনন্দমার্গীরা ছেলেহারা, এইভাবে নানান ধরনের মিথ্যা গুজব ছড়িয়েছিল। তার পরিণতি 28 এপ্রিল আমাদের 2জন সন্ন্যাসিনী দিদি যাচ্ছিলেন তাদের নিজস্ব আশ্রমে। আপনারা সবাই জানেন আনন্দমার্গীদের উদ্দেশ্য এবং নীতি সাধনা, সার্ভিস এবং স্যাক্রিফাইস, তার উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাই। সেই সার্ভিসের নমুনা আমরা পার্মানেন্ট সার্ভিস দেই। যে সমস্ত বাচ্চারা গরিব এবং দুস্থ, মা নেই কারো, কারো হয়তো বাবা নেই, কারো হয়তো মা বাবাও নেই, সেই সমস্ত ছেলে মেয়েদের আমরা এখনো পালন করি, তখনও পালন করে চলেছিলাম। দিদিরা, 2জন দিদি তাদের আশ্রমে 2টো বাচ্চা সাথে নিয়ে যাচ্ছিল। আর এই মিথ্যা অপপ্রচার করে তারা কি করেছিল? পুলিশের হাতে মারতে নির্মম ভাবে মারতে দিদিদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। আর সেই পুলিশ কি করেছিল? থানা থেকে কোর্টে প্রেজেন্ট করেছিল। তার 2 দিন পরেই 30 এপ্রিল এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল। এই যে ক্ষেত্র প্রস্তুত করেছিল তারা, এই ঘটনার পরে সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দুপুরবেলা পালিয়ে যাচ্ছিলেন বলবো আমি। এই ঘটনার পরে শিলিগুড়ি যাচ্ছিলেন। দমদম বিমানবন্দরে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল যে এমন একটা প্রকাশ্য দিবালোকে এমন নৃশংসতা, এমন হার হিম করা, লজ্জা, পশ্চিমবঙ্গবাসীর লজ্জা, কলঙ্ক, এই ধরনের ঘটনা ঘটলো, আপনি কি বলবেন? নির্লজ্জ জ্যোতি বসু, স্বৈরাচারী জ্যোতি বসু, অমানবিক জ্যোতি বসু উত্তর দিয়েছিলেন ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তার দৃষ্টিতে এটা বিচ্ছিন্ন ঘটনা। উনি বোঝাতে চেয়েছিলেন যে তারা এই ধরনের ঘটনা ঘটানোর জন্য কোনো পরিকল্পনা করেননি, চিন্তা করেননি। ওনার লাল ক্যাডার বাহিনী, লাল সন্ত্রাসীরা এই ঘটনা ঘটায়নি। ব্যাস, তারপরেই তার সাকরেত প্রমোদ দাশগুপ্ত রাজ্য সম্পাদক,
উনি বিবৃতি দিলেন, না, ওই ঘটনা ঘটিয়েছিল এলাকার জনগণ, ওরা হাতে নাতে ধরা পড়েছিল বাচ্চা নিয়ে, সেই জন্য তাদেরকে জনগণ মেরেছিল। দেখুন কি ধরনের নৃশংসতা। সকালবেলা ভোরবেলা কোন জনগণ ওত পেতে বসে থাকে, পকেটে পেট্রোলের বোতল, এসিড, ছুরি, লোহার রড ইত্যাদি নিয়ে। একটা স্বাভাবিক বুদ্ধিতে কি বলে, যদি ধরেও ফেলে কোনোদিন হাতে নাতে, তার জন্য কি তারা খুন করতে হবে এই নৃশংসতা দেখিয়ে? যে নৃশংসতায় মানুষের মাথা হেট হয়ে যায়, সারা ভারতবর্ষের মাথা হেট হয়ে গিয়েছিল। আর ওই দিনেই তৎকালীন পুলিশ কমিশনার নিরুপম সোম এবং এই দক্ষিণ 24 পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট সদানন্দ চক্রবর্তী মহাশয় বিবৃতি দিলেন যে এই এলাকায় কোনো ছেলে ধরার ঘটনা ঘটেনি, কোনো ছেলে ধরার ডায়েরি হয়নি, কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও হয়নি। শুধু তাই নয়, তার দুদিন পর তৎকালীন আইজি উনি বললেন যে না, শুধু কলকাতা এলাকায় নয়, সারা পশ্চিমবঙ্গেই কোনো ছেলে ধরার ঘটনা আমরা পাইনি, এইভাবে তারা বলে গেলেন। আর প্রমোদ দাশগুপ্ত বললেন যে জনগণ ঘটিয়েছে। দেখুন এরা এত নির্মম, এত ধুরন্ধর, এত কুচক্রী, তারা সব দোষ এই জনগণের ঘাড়ে চাপিয়ে দিলেন। শুধু তাই নয়, এরা কি করলেন, এই 30 এপ্রিলের পর স্বাভাবিকভাবেই আনন্দমার্গীরা তাদের এই ন্যাক্কারজনক ঘটনার জন্য রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় পথসভা করছিলেন। কিন্তু তাদের পুলিশ তখন, যারা এই 1.5 ঘন্টার ঘটনা ঘটেছিল ঢিলছড়া দূরত্বে থাকেন, তখন তারা নীরবে বা কোনো কারণে কার অঙ্গুলি হেলনে নীরব ছিলেন। কিন্তু এই যে এরা মার্গীরা তাদের প্রতিবাদ করবেন, জনসভা করবেন, মোড়ে মোড়ে মানুষকে জানাবেন এই নৃশংসতার আমরা বিচার চাই, বিচারের জন্য যখন রাস্তায় বেরিয়েছিলেন, পুলিশ কিন্তু কোনোদিন তাদেরকে সেই জনসভা করতে দেয়নি। তাদের মাইক কিনে নিয়েছিল, আরো অনেক কিছু ঘটনা ঘটিয়েছিল, সেগুলো বললে অনেক ইতিহাস। এরপরে একটা জনসভা করা হয়েছিল এই শহীদ মিনারে। সেই শহীদ মিনারে জনসভায় শোকসভা করা হয়েছিল। সেই মঞ্চ কি করলেন, পুলিশের তখন এত তাগত, ঘোড় সওয়ার লাগিয়ে মঞ্চ ভেঙে দিলেন, সন্ন্যাসী দাদাদের উপর ঘোড়া চালিয়ে দিলেন। তখন জনগণ পুলিশকে ধরলেন যে আপনারা ওই দিন কোথায় ছিলেন, 30 এপ্রিলে কোথায় ছিলেন, আজকে এত দাম্ভ, এত ক্ষমতা দেখাচ্ছেন। তারা কিন্তু জনগণকেও ছেড়ে কথা বলেন। এই তৎকালীন পুলিশ ঘোড় সওয়ার ছুটিয়ে লাঠি চার্জ করে সবকিছু ছত্রভঙ্গ ছাড়খাড় করে ছেড়ে দিয়েছিলেন। এই হচ্ছে তৎকালীন জ্যোতি বসু সরকারের মানবতা, সভ্যতা। শুধু তাই নয়, এই বিজন সেতুর এই ঘটনা দেখে এই কলকাতার বুদ্ধিজীবীরা মর্মাহত হয়েছিলেন, হতবাক হয়ে গিয়েছিলেন। তাই তো তারা ঘোষণা করলেন যে এবারের 30 এপ্রিল, এবারের 25শে বৈশাখ আমরা পালন করব এই বিজন সেতুর উপর। আমরা এই 25শে বৈশাখ অনুশোচনা, 25শে বৈশাখ পাপের প্রায়শ্চিত্তের 25শে বৈশাখ, এই কথা ঘোষণা করে তারা মৌন মিছিল শুরু করলেন এই আমাদের দেশপ্রিয় পার্ক থেকে। কিন্তু তাদেরকে এই মঞ্চে বিজন সেতু পর্যন্ত আসতে দেওয়া হয়নি। সেদিন পুলিশ আইনের সাহায্য নিয়ে বা অন্য কোনো কারো অঙ্গুলির হেলনে সেই মিছিলকে এখানে আসতে দেননি। রাস্তার অর্ধ রাস্তার মধ্যেই ছাড়খাড় করে মিছিল ওখানেই শেষ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, ওই মিছিলে নেতৃত্বে ছিলেন মৈত্রী দেবী, অন্নতা শঙ্কর রায়, শৈবাল গুপ্ত, বিনয় গুপ্ত, অধ্যাপক
নির্মল ভট্টাচার্য, ডক্টর প্রতুল গুপ্ত মহাশয়ের মতো ব্যক্তিত্বরা, এছাড়াও 4 শতাধিক নাট্য ব্যক্তিত্ব, শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা ওই মিছিলে পায়ে পা মিলিয়েছিলেন। কিন্তু জ্যোতি বসুর সরকারের বা জ্যোতি বসুর লাল সন্ত্রাসীদের এতে কিন্তু মন ভেজেনি। পুলিশ বানচাল করে দেওয়ার পরেও তারা কি করলেন, ওই দিনই বিকেলবেলা প্রমোদ দাশগুপ্ত, তৎকালীন সিপিএম এর রাজ্য সম্পাদক, বিবৃতি দিলেন। আমাদের দুঃখ হয় যখন দেখি আনন্দ মার্গীদের জন্য কলকাতার বুদ্ধিজীবীরা মিছিল করে, শোক সভা করে, তাদের জন্য বুদ্ধিজীবীদের, আনন্দমার্গীদের জন্য বুদ্ধিজীবীদের শোক উথলে পড়ে। কি বলতে চাইছেন ওনারা, কি বোঝাতে চাইছেন? ওনারা কি এই বুদ্ধিজীবীদের তাদের দাসে পরিণত করে নিতে চেয়েছেন? এমনি তো তার সিপিএম মানুষের কণ্ঠরোধ করেনি, আর এই বুদ্ধিজীবীদেরকেও ওনারা কণ্ঠরোধ করতে চেয়েছিলেন, তাদেরকে তাদের দাসে পরিণত করে এই ধিক্কার জানিয়েছিলেন। এটা কোনোদিন হতে পারে না। কলকাতার বুদ্ধিমহল এটাকে কোনোদিন মেনে নেয়নি। তার পরিণতি দেখিয়েছিল 2011 সালে 10/9 সুশীল সমাজ আমাদের এই মঞ্চে এসেছিলেন, এই মঞ্চে হেঁটেছিলেন এবং তাদের যে কণ্ঠরোধ করেছিল, তাদের দেশ স্তব্ধ করে দিয়েছিল, তার প্রতিশোধ নিয়েছিলেন সিপিএম এর গদি উল্টিয়ে দিয়ে। শুধু এখানে নয়, সিপিএম আবার কি করেছিল, তাদের আশ মেটেনি এই বিজন সেতুর ঘটনা ঘটিয়ে তারা আরো বড় ঘটনা ঘটানোর জন্য আরো বড় করে তারা কি করলেন, প্রোপাগান্ডা ছড়ালেন, রটনা রটিয়ে দিলেন, মিথ্যা অপবাদ ছড়ালেন। কি করলেন, এই তিলজলা, কসবা তিলজলায় চিত্তরঞ্জন হাই স্কুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে তারা ওখানে একটা মিটিং করলেন। আর ওই মিটিং এ এজেন্ডা রাখলেন আনন্দমার্গীরা বিদেশের চর, আনন্দমার্গীরা সন্ত্রাসবাদী, আনন্দমার্গীরা দেশের শত্রু, আনন্দমার্গীরা আনন্দমার্গীরা ভারত বিদ্বেষী ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয়, বুদ্ধদেব তখন কোন দপ্তরের মন্ত্রী ছিলেন, উনি এই জনগণের ট্যাক্সের টাকায় কি করলেন, আনন্দমার্গীদের বিরুদ্ধে 2টো পুস্তিকা বার করেছিলেন। আনন্দমার্গের কি, আনন্দমার্গ কি এবং আনন্দমার্গের সন্ত্রাসের ইতিহাস নামে 2খানি পুস্তিকা পর্যন্ত সেই মিটিং এ তারা বিলি করেছিলেন। আমার প্রশ্ন, আনন্দমার্গীরা বিদেশের চর, আনন্দমার্গের যে প্রবক্তা প্রভাত রঞ্জন সরকার তথা আমাদের ধর্মীয় গুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি, উনি একজন খাঁটি ভারতীয়। আরো যদি নির্দিষ্টভাবে বলা হয়, উনি একজন বাংলা ভাষাভাষী, উনি একজন বাঙালি। আরো ক্লিয়ার করে বলবো, ওনার পৈতৃক ভিটেবাড়ি এই বর্ধমান ডিস্ট্রিক্টের শক্তিগড়ের পাশেই বামনপাড়া গ্রামে। উনি কি কোন দুঃখে উনি বিদেশে চর হতে যাবেন? আর এদিকে দেখুন, সিপিএম এর যে গুরু কার্ল মার্কস, উনি কি এই দেশের? উনি তো ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। মাও সেতুং, স্টালিন, লেনিন, হোচুমিন এরা কেউ কিন্তু ভারতীয় নন। আর এই কার্ল মার্কস কোনদিন ভারতীয়দেরকে ভালো চোখে দেখেননি, ঘৃণার চোখে দেখেছেন। তারা তো তাদেরকে ডেকে এনে তাদের মানছেন। তারা কারা হলো? বিদেশের চর। তারা বলছেন যে আনন্দমার্গীরা ভারত বিদ্বেষী। হ্যাঁ, ভারত বিদ্বেষী আনন্দমার্গীরা। কেন? যখন
চীনের সাথে যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু আপনারা চীনের হয়ে গলা ফাটিয়েছিলেন এই সিপিএম এরা। ভারতবর্ষের যিনি সংগ্রামের হোতা, স্বাধীনতা সংগ্রামের যিনি, যার উদ্যোগে, যার নেতৃত্বে আজকে আমরা স্বাধীন ভারতের দাঁড়িয়ে কথা বলছি, সেই লৌহ মানব নেতাজি সুভাষচন্দ্র, আমাদের গুরুদেব প্রভাত রঞ্জন সরকার তথা আনন্দমূর্তিজি তাকে লৌহ মানব আখ্যা দিয়েছিলেন। আর এই ভারত বিদ্বেষী সিপিএম তাকে বলেছিল দোহর কুকুর। বাংলার বিশ্ব বরেণ্য কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলার ঘরে জন্ম নিয়েছিলেন। আর এই সিপিএম লাল সন্ত্রাসীদের চোখ কিন্তু তাতে সয়নি। তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলেছিলেন? বলেছিলেন বুর্জুয়া কবি। আমি জানি না কোন সিপিএম নেতা রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র কবিতা বলতে পারবেন কিনা, জানি না। এরা এত হিংসুটে, এত ভারত বিদ্বেষী, বাংলা বিদ্বেষী। শুধু তাই নয়, এরা ভারত বিদ্বেষী। বেশি দিনের ঘটনা, এই যে সামনে কয়েকদিন আগে 16 এপ্রিল 2025 আপনারা দেখেছেন লাল সন্ত্রাসীদের ব্রিগেডের লাল সমাবেশ। সেখানে সিপিএম এর ছোট বড় অনেক নেতা বক্তব্য দিয়েছিল, লালের লাল হয়েছিল ব্রিগেড। আমার প্রশ্ন, কোন যারা তাদের ডাকে এখানে এসেছিলেন কোন ভাইয়েরা কি জিজ্ঞেস করেছিলেন এই যে মুর্শিদাবাদে শামশেরগঞ্জে যে সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, যে সন্ত্রাস হয়েছিল, সেই সন্ত্রাস কারা করেছিল? এই প্রশ্নটা কি করেছিলেন কেউ? আমি যতটা জানি, যতটা আমি দেখেছি, শুনেছি, আমি জোর দিয়ে বলবো তারা কিন্তু কারা এই সন্ত্রাস করেছিল বলেনি। কি হয়েছিল ঘটনা আপনারা সবাই জানেন। এই মিডিয়ার যুগে এই মোবাইল এখন হাতের মুঠোয়, তার দৌলতে আমরা সবাই জানি, সবাই দেখেছি কি হয়েছিল। ওখানে গোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস, পিতা পুত্র দুজনকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। এদিকে কিন্তু এই দুইজনই এরা সিপিএম এর সমর্থক। যদি রাজনৈতিক দল হিসেবে দেখি, ওরা কিন্তু সিপিএম এর লোক ছিল। শুধু তাই নয়, তাদের কি করা হয়েছিল? বাড়িতে আরো 10 জন ফ্যামিলি মেম্বার ছিল, তাদের সামনে তাদের কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল এবং বাড়িঘর ছারখার করে দিয়েছিল। সব মোবাইলে দেখা গেছে। সিপিএম তাদেরই তো লোক, কেউ কিন্তু গলা ফাটায়নি। যদি এটা ভিয়েতনামে হতো, চিৎকার করে পাড়ায় পাড়ায় তারা চিৎকার করে মিছিল করে কালো ব্যাজ হোক আর মোমবাতি জ্বালিয়ে হোক, তারা জানিয়ে দিত এই অমানবিক অত্যাচার মানবো না, আমাদের কথা শুনতে হবে, আমাদের দাবি মানতে হবে, চিৎকার করে গলা ফাটাতেন। এখানে ফাটাননি। কেন ফাটাননি? এনারা ভারত বিদ্বেষী। ওই ঘটনা ওদিন কে ঘটিয়েছিল? ওয়াকফ আন্দোলনের নামে যারা ভারতের খায়, ভারতের পরে, ভারতে থাকে, এই ভারতীয়দের এগেইনস্টে গলাবাজি করে, ভারতীয় সম্পদ তছনছ করে এই ভারত বিদ্বেষীর ওই ঘটনা ওই দিন ঘটিয়েছিল। সিপিএম কিন্তু একবারও বলেনি এই কথা। কেন বলে নাই? তাদের জন্মটাই তো হয়েছে ভারত বিদ্বেষী হিসেবে। আপনারা একবার দেখুন তো, কেন্দ্রীয় সরকার কি, কংগ্রেস সরকার কি, বিজেপি সরকার যতদিন ছিল, কোনদিন তাদের সাথে সিপিএম এর বনিবনা হয়েছিল? সিপিএম 34 বছর এখানে রাজত্ব করেছিল, কোনদিন কেন্দ্রীয় সরকারকে তারা সাপোর্ট করেনি, তাদের কোন কাজকে তারা সমর্থন করেনি, বিরোধিতাই করে গেছে। এই হচ্ছে এই লাল সন্ত্রাসীদের বিরোধিতা। এরা বলছে আনন্দমার্গীরা সন্ত্রাসবাদী, লিফলেট বার করে দিয়েছে। আরে মশাই, আনন্দমার্গীরা সন্ত্রাসবাদী? সাইবারির যে হত্যা লীলা ঘটিয়েছেন, মায়ের কোলে শিশু সন্তানকে হত্যা করে রক্ত মাখা ভাত মাকে খাইয়ে দিয়েছেন, এই যে অমানবিক নৃশংসতা, এটা কে করেছিল? আনন্দমার্গীরা করেছিল। মরিচঝাপের গণহত্যা আনন্দমার্গীরা করেছিল। সিঙ্গুর হুগলির হরিপালে তাপসী মালিককে ধর্ষণ করে খুন করেছিল আনন্দমার্গীরা, পুড়িয়ে মেরেছিল।
আনন্দমার্গীরা, নানুর, বীরভূমের নানুর, ছোট আঙ্গারিয়া, মেদিনীপুরের নন্দীগ্রাম আর বর্ধমানের খাগড়াবাড়ি কে ঘটিয়েছিল এই সন্ত্রাসগুলি? শুধু তাই, আজকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি সিপিএম কি হারে সন্ত্রাস করত। ইলেকশন এলেই কি করতেন? বুথ দখল, বুথ জ্যাম, ব্যালট বাক্স ছিনতাই এবং বিরোধীদের দরজায় দরজা দিয়ে সন্ত্রাস, আতঙ্ক সৃষ্টি করে খবরদার ভোট দিতে যাবে না, এই করে তারা তাদের 34 বছরের রাজত্ব কায়েম করেছিল। সন্ত্রাসবাদী আনন্দমার্গীদের কটা সন্ত্রাসের ঘটনা করতে দেখাতে পারবে? আমি যদি আজকে সন্ত্রাসের ইতিহাস খুলে ডালি নিয়ে বসি, মহাভারত তৈরি হবে। আর আমার এই এর উপর বক্তব্য আর শেষ হবে না কোনোদিনও। আমি বলতে চাই, এই সিপিএম লাল সন্ত্রাসীরা আজও তাদের কায়েম কিন্তু লুকিয়ে লুকিয়ে করে যাচ্ছে। তারা কি করেছে? তাদের যে 34 বছরের জমানায় আমরা যদি আজকে এদিকে দেখি, আজকে সুপ্রিম কোর্টে টানাটানি চলছে যোগ্য অযোগ্য শিক্ষকদের নিয়ে। এই যে দুর্নীতি, এই দুর্নীতির যদি শেকড় খুঁজতে যাই, মূল যদি খুঁজতে যাই, তাহলে দেখব সিপিএম 34 বছর সিপিএম জমানায় আমাদের ছাত্র জীবনে, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি কি হয়েছিল না, কাকা, জ্যাঠা, মামা, শ্বশুর, ভাসুর যদি সিপিএম এর লিডার থাকে তবেই তোমার কিন্তু চাকরি হবে। সেখানে যোগ্যতা পরীক্ষা হয়েছিল কি? সিপিএম এর লিডারকে দেখে। কারো যদি শ্বশুর লিডার হয়ে থাকে, সেই বৌমার চাকরি অবধারিত, তার যোগ্যতা থাক যে না থাক হতোই। আবার কারো যদি মামা, কাকা, দাদা, জ্যাঠা সিপিএম এর লিডার হয়, তারও কিন্তু চাকরি হতো, তার যোগ্যতা থাক যে না থাক। আজকে যুগ পাল্টে গেছে, সেই যুগ পরিবর্তন হওয়ার কারণে আজকে কি হয়েছে? এই যে ওরা দুর্নীতি করেছিল, সেই দুর্নীতির রূপটা পাল্টে গেছে। তার পরিণতি আমরা কি দেখেছিলাম? এই সিপিআইএম কি করেছিল? শিক্ষকদেরকে কি করেছিল? শিক্ষকদেরকে কি করেছিল? দুর্নীতির জাল বুনে স্কুলের পার্টি অফিস বানিয়ে নিয়েছিল, আর শিক্ষকরা পার্টি ক্যাডারে পরিণত হয়েছিল। যাক, আমাকে পেছন থেকে সময় বলছে, সময় শর্ট, তার জন্য আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। তবে যাবার আগে আমি এতটুকু বলবো, আমাদের যে দাবি, সেই 1982 সনের 30 এপ্রিলের ঘটনার পর থেকে আমরা দাবি করে আসছি যে কর্মরত সুপ্রিম কোর্টের বিচারক দিয়ে আমাদের এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, দোষীদের ধরতে হবে এবং দোষীদের শাস্তি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবি করেছিলাম। আর একটা দাবি আমাদের আছে, সেটা হচ্ছে, এই দাবি সে তখন ছিল, আজকেও আছে, আগামী দিনও থাকবে। আর একটা দাবি, সে দাবি হচ্ছে এই যে 30 এপ্রিল, এই দিনটাকে মানবতা বাঁচাও দিবস হিসেবে ঘোষিত করতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য